আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো কিছুদিন বিরতির পর আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেলাম উচ্চ মাধ্যমিক আইসিটি। তো আমরা গত ক্লাসগুলোতে পড়তেছিলাম, কোন বিষয় পড়ছিলাম সেটা হচ্ছে অধ্যায় 5 প্রোগ্রামিং ভাষা। তো প্রোগ্রামিং ভাষা অধ্যায়ের যে আলোচনাগুলো আমি করতেছিলাম সেখানে আলোচনা হচ্ছিল সর্বশেষ ফ্লোচার্ট নিয়ে। তো আশা করি তোমরা সবাই ফ্লোচার্টটা বুঝে গেছো। তো অ্যালগরিদম একটি প্রোগ্রাম করার জন্য সর্বপ্রথম শর্ত হলো অ্যালগরিদম জানা। যখন তুমি অ্যালগরিদমটা ভালোভাবে বুঝে যাবে তখন এখান থেকে তুমি ফ্লোচার্টটা ভালো করে করতে পারবে। তো ফ্লোচার্ট যখন ভালো করে করতে পারবে তখন তুমি সি প্রোগ্রামিং বা প্রোগ্রামিং যে কোডগুলো সেগুলো লিখতে পারবে। তো যেহেতু তোমাদের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট আমি শেষ করেছি, তো আজকে আমি প্রোগ্রামিং একদম কোডিংয়ে চলে যাব। তো শুরু করি তাহলে কোডিংয়ের ক্লাস। তো কোডিংয়ের যাওয়ার আগে কিছু কথা তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে বা জানতে হবে। সেগুলো হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে মনে রাখবা যে প্রোগ্রাম লেখা হয় কিছু ফাংশনের সাহায্যে। তাহলে আমি কথাটা লিখি, সেটা হচ্ছে যে তাহলে কি বললাম, প্রোগ্রাম লেখা হয় কিছু ফাংশনের সাহায্যে। তো সেই ফাংশনগুলো কি, মূলত কিছু কাজ, এই কাজগুলো কি ফাংশন বলা হচ্ছে। তো কয়েকটা ফাংশনের নাম একটু জানি। তো আমরা আগেই কিন্তু ফাংশনগুলো কি জানবো না, আমরা জাস্ট জানবো যে ফাংশন কিভাবে লিখতে হয় বা কিভাবে থাকে। যেমন ধরো একটা ফাংশন হচ্ছে স্ক্যানএফ। তুমি জাস্ট মনে রাখো যে সি প্রোগ্রাম লেখার জন্য কিছু ফাংশন লাগে। সেই ফাংশনগুলো কেমন, যেমন একটি হচ্ছে স্ক্যানএফ, এবং স্ক্যানএফ লেখার পরে ফার্স্ট ব্র্যাকেট তারপর সেমিকোলন। ঠিক আরেকটি ধরো এরকম প্রিন্ট এফ ফার্স্ট ব্র্যাকেট সেমিকোলন। তোমার এখনই জানার দরকার নেই যে স্ক্যানএফ এর কাজ কি, প্রিন্ট এফ এর কাজ কি। তুমি জাস্ট জেনে রাখো যে স্ক্যানএফ একটি ফাংশন যার মাধ্যমে প্রোগ্রামটা লেখা হবে, প্রিন্ট এফ একটি ফাংশন যার মাধ্যমে প্রোগ্রামটি লেখা হবে। এবং ফাংশনটি কিভাবে লিখতে হয়, ফাংশন লিখতে হয় একটা কথা, অর্থাৎ স্ক্যানএফ একটা শব্দ, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে এবং তারপর একটা সেমিকোলন দিতে হবে। ঠিক একইভাবে প্রিন্ট এফ লেখার পরে একটি ফার্স্ট ব্র্যাকেট তারপরে সেমিকোলন দিয়ে ফাংশনটি শেষ করতে হবে। তো আমরা জানলাম যে প্রোগ্রাম যে কিছু ফাংশনের সাহায্যে লেখা হয়, সেই ফাংশনগুলো মূলত দেখতে এরকম। আচ্ছা, কেন এই ফাংশনগুলো লেখা হবে? এর কারণ হলো যে আমরা যখন কোনো প্রোগ্রাম শুরু করব তখন কম্পিউটারকে বোঝাইতে হবে, কার মাধ্যমে? কম্পাইলারের মাধ্যমে। আচ্ছা, এখন কেন কম্পাইলার? আচ্ছা, আমরা জানি যে সি একটি কম্পাইলড ভাষা, অর্থাৎ যেসব ভাষা কম্পাইলারের সাহায্যে অনুবাদ হয় তাকে বলা হয় কম্পাইলড ভাষা। আরেকটি হচ্ছে ইন্টারপ্রিটেড ভাষা। তার মানে হলো যেসব ভাষা ইন্টারপ্রেটারের সাহায্যে অনুবাদ হয় তাকে বলা হয় ইন্টারপ্রেটেড ভাষা। যেহেতু সি একটি কম্পাইলড ভাষা, সুতরাং এখানে কম্পাইলার সি ভাষাকে অনুবাদ করে কম্পিউটার বা মেশিনকে বুঝাই দিবে। তো এই মেশিনকে বোঝানোর জন্য মূলত কম্পাইলারকে আমাদেরকে নির্দেশ দিতে হবে যে আচ্ছা তুমি প্রিন্টএফ এই ফাংশনের কাজ করো, স্ক্যানএফ এই ফাংশনের কাজ করো। তখন কম্পাইলার এই ফাংশনটাকে অনুবাদ করে এর কাজটা কি সেটা কম্পিউটারকে বুঝাই দিবে। আচ্ছা, এরপরে আসি এই যে ফাংশন। তাহলে প্রথমে কথাটা বললাম, তুমি কথাটা খেয়াল করো যে প্রোগ্রাম লেখা হয় কিছু ফাংশনের সাহায্যে, সেই ফাংশনগুলো দেখতে ঠিক এরকম। এরপর যে কথাটা সেটা হচ্ছে যে এই ফাংশনগুলো কি বললাম, প্রোগ্রাম লেখা হয় কিছু ফাংশনের সাহায্যে। এই যে ফাংশনগুলো যে আছে, সেই প্রতিটি ফাংশন, যতগুলো ফাংশন নিয়ে তুমি কাজ করবা সেই সবগুলো ফাংশন লেখা থাকবে কোথায়? লাইব্রেরিতে। আচ্ছা, আমরা জানি যারা ভিডিও এডিটিং করো বা অন্য কোনো কাজ করো, তখন তুমি যে কাজগুলো করলা সেই কাজগুলোর অনুলিপি বা এটাকে সেভ করার জন্য একটা অপশন কিন্তু থাকে লাইব্রেরিতে। মানে ওই অনুলিপিগুলো তুমি লাইব্রেরিতে সেভ করে রাখতে পারবা, পরবর্তী কোনো ভিডিও এডিট বা অডিও এডিট করার জন্য সেগুলো তুমি আবার ইউজ করতে পারবা। সেগুলো তোমাকে আবার নতুন করে অ্যাড করতে হবে না, সেগুলো অলরেডি আগে থেকে যেরকমভাবে কাস্টমাইজ করা ছিল সেভাবে তুমি সেটা ইউজ করতে পারবা। তো এখানে কিছুটা সেরকম যে এই স্ক্যানএফের যে কাজগুলো সেটা লাইব্রেরিতে আগে থেকেই কাজগুলো লেখা থাকে। আবার প্রিন্টএফের কাজ, এরকম যতগুলো ফাংশন আছে সেই ফাংশনের কাজগুলো কোথায় লেখা থাকে? লাইব্রেরিতে লিপিবদ্ধ থাকে। যখন তুমি একটা ফাংশনকে প্রোগ্রামে ডিক্লেয়ার করো বা প্রোগ্রামে বলে দাও যে হে কম্পাইলার তুমি প্রিন্টএফের কাজটি করো, তখন কম্পাইলার প্রথমে ওই ফাংশনের যে কাজ কোথায় লেখা থাকবে? লাইব্রেরিতে। সেই লাইব্রেরিতে গিয়ে ওই ফাংশনের কাজগুলো খোঁজা শুরু করবে। সে কি করবে? লাইব্রেরিতে গিয়ে ওই ফাংশনের কাজগুলো খোঁজা শুরু করবে, খুঁজতে থাকবে যে আচ্ছা দেখি প্রিন্টএফের কাজ কোথায় লেখা আছে। সে খুঁজতে থাকবে।
এরপর তৃতীয় কথাটি হচ্ছে, ধরো সি প্রোগ্রাম তো একটা বিশাল একটা ভাস্ট একটা বিষয়, একটা মহাসাগর বলা যেতে পারে। তো এই যে প্রোগ্রামগুলো যে তুমি যে এই যে লাইব্রেরিতে যে কাজগুলো লেখা থাকবে ফাংশনের কাজ, এই যে প্রতিটি ফাংশনের কাজ যে লাইব্রেরিতে লেখা থাকবে, মনে করো যে প্রোগ্রামিং এর যে ফাংশনগুলো, এই ফাংশন তো অনেক ফাংশন, শুধু একটা না, শত শত হাজার হাজার হতে পারে। তাহলে এই হাজার হাজার ফাংশন কিন্তু লাইব্রেরিতে হাজার হাজার ফাংশনের কাজ কিন্তু লাইব্রেরিতে জমা করে রাখা আছে। তো এই শত শত লাইব্রেরির শত শত ফাংশনের কাজ যে লাইব্রেরিতে জমা আছে, সেই ফাংশন থেকে তুমি যে ফাংশনটা ইউজ করতেছো, তুমি যে ফাংশনটা লিখতেছো, সেটাকে তুমি কিভাবে কম্পাইলারকে বোঝাবা যে ভাই আমাকে তুমি প্রিন্ট এফটা খুঁজে এনে দাও, লাইব্রেরি থেকে প্রিন্ট এফটা খুঁজে আমাকে এনে দাও। এটা কিভাবে করবা? এটা করার জন্য তোমাকে একটি হেডার ফাইল ডিক্লেয়ার করতে হবে। অর্থাৎ ওই হেডার ফাইলের মধ্যে ওই ফাংশনের কাজগুলো লেখা থাকবে, যে ফাংশনের কাজগুলো লেখা থাকার কারণে কম্পাইলার ওই হেডার ফাইলের মাধ্যমে ওই ফাংশনের কাজগুলো লাইব্রেরি থেকে সহজে খুঁজে আনতে পারবে। তাহলে কি করতে হবে? আমরা যে ফাংশন গুলো নিয়ে কাজ করব তা লাইব্রেরি ফাংশনের কোথায় লেখা আছে সেটি খুঁজে বের করার জন্য একটি হেডার ফাইল ডিক্লেয়ার করতে হবে বা বলে দিতে হবে। কি বললাম? আমরা যে ফাংশনগুলো, এই যে শত শত ফাংশনগুলো থাকবে, সেই ফাংশনের নির্দিষ্ট একটা ফাংশন নিয়ে তো আমি কাজ করব। তো সেই ফাংশনগুলো নিয়ে আমি যে ফাংশন নিয়ে কাজ করব, বা আমরা যে ফাংশনগুলো নিয়ে কাজ করব, তার লাইব্রেরি ফাংশনের ঠিক কোথায় লেখা আছে সেটি খুঁজে বের করার জন্য একটি হেডার ফাইল ডিক্লেয়ার করতে হবে, যাতে করে কম্পাইলার খুব সহজেই ওই শত শত ফাংশন থেকে এই হেডার ফাইলকে বোঝার মাধ্যমে সে ওই ফাংশনের কাজটি খুঁজে এনে আমাদের সামনে শো করতে পারে, বা সে খুঁজে মেশিনকে বোঝাতে পারে। তো এখন আমরা দেখি যে হেডার ফাইল দেখতে কেমন, বা এটা কিভাবে লিখতে হয়। হেডার ফাইল লেখার একটি ফরম্যাট রয়েছে, সেটা কি দেখো। প্রথমে আমি একটু উপরে এগুলো মুছে দেই। আচ্ছা, হেডার ফাইল দেখতে ঠিক এরকম। কিভাবে? প্রথমে দিতে হবে হ্যাশট্যাগ। শুরু করব আমি কি দিয়ে? শুরু করব হ্যাশট্যাগ দিয়ে, তারপরে লিখব ইনক্লুড, তারপর লেস দেন, এরপর stdio.h। এটি হচ্ছে একটি হেডার ফাইল। এরকম আরো কিছু হেডার ফাইল রয়েছে, যেমন হ্যাশট্যাগ ইনক্লুড conio.h। তোমরা বলতে পারো স্যার আপনি এগুলো কি লিখলেন? আসলে একটু খেয়াল করো, যেহেতু এটা একটি ভাষা, তো আমরা নতুন একটি ভাষা শিখতে গেলে কিছু কিছু শব্দ থাকবে যেগুলো আমাদের কাছে অপরিচিত লাগবে। তো এই অপরিচিত শব্দগুলো জানার মাধ্যমে কিন্তু এই ভাষাটাকে আমরা আয়ত্ত করতে পারবো। দেখো আমি কিছু ফাংশন লিখেছিলাম, এগুলো কিছুটা তোমাদের কাছে হয়তো বা অপরিচিত লাগবে, নতুন, স্বাভাবিক, যেহেতু নতুন বিষয় স্বাভাবিক এটা অপরিচিত লাগবে। ঠিক একইভাবে কিছু হেডার ফাইল আমাকে ডিক্লেয়ার করতে হবে, কেন? ওই ফাংশনের কাজকে আমাকে কম্পাইলারকে বোঝানোর জন্য। তো কিভাবে লিখতে হবে? লিখতে হবে ইনক্লুড হ্যাশট্যাগ, প্রথম দিতে হবে হ্যাশট্যাগ ইনক্লুড লেস দ্যান stdio.h গ্রেটার দ্যান। এটা আসলে কিন্তু স্টুডিও না, মানে ছবি তোলার যে স্টুডিও সেটা কিন্তু নয়, এটা মূলত হচ্ছে stdio। তো stdio.h। এরকম আরেকটি হেডার ফাইল হচ্ছে হ্যাশট্যাগ ইনক্লুড লেস দ্যান conio.h। একটু পরে আমি জানবো যে আসলে এইগুলো কি মিন করে, সেটা আমরা একটু পরে জানবো। তো তোমরা জেনে রাখো যে এই দুই ধরনের, ধরো যে এই দুইটা, আরো এরকম আর কিছু হেডার ফাইল রয়েছে। তো এই মোটামুটি এই দুটো হেডার ফাইলের উদাহরণ। আরেকটি হেডার ফাইল ধরো, সেটা হচ্ছে প্রথমে লিখতে হবে হ্যাশট্যাগ ইনক্লুড, তারপরে math.h। এটি আরেকটি হেডার ফাইল। এরকম অসংখ্য হেডার ফাইল রয়েছে, যে হেডার ফাইলের কাজ যেখানে যে আমাদের কাজে লাগবে, আমরা সেই হেডার ফাইল ডিক্লেয়ার করার মাধ্যমে কম্পাইলারকে বোঝাতে পারবো। আচ্ছা, এখন একটু জানি যে এই হেডার ফাইলগুলো কোনটা কি মিন করতেছে, এটা আমরা একটু জানবো এখন। তো আমরা প্রথমে যে হেডার ফাইলটা লিখেছিলাম সেটা হচ্ছে ইনক্লুড লেস দ্যান stdio.h। তাহলে হেডার ফাইল লেখার ফরম্যাটটা কি? হ্যাশট্যাগ ইনক্লুড লেস দ্যান stdio.h। তো এখানে ইনক্লুড, হ্যাশট্যাগ ইনক্লুড মানে কি? ইনক্লুড এর মানে হচ্ছে যে এই ইনক্লুড এবং হ্যাশট্যাগের ভিতরে
হেডার ফাইল উল্লেখ করা থাকবে, এটাকে ইনক্লুড করবে হেডার ফাইলটা, বা এই হেডার ফাইলটাকে এই অংশটা ইনক্লুড করবে, যুক্ত করবে। এই যুক্ত করার জন্যই মূলত ইনক্লুড কথাটা থাকে। তাহলে কি করবে? হেডার ফাইলকে যুক্ত করবে, হেডার ফাইলকে যুক্ত করবে। সে হচ্ছে হ্যাশট্যাগ ইনক্লুড। তাহলে বোঝা গেল যে এই অংশটুকু আসলে হেডার ফাইল নয়, এটা হচ্ছে হেডার ফাইলকে যুক্ত করার একটা অংশ। এরপর মূল অংশ হচ্ছে লেস দ্যান stdio.h, এই অংশকে বলা হচ্ছে হেডার ফাইল। হেডার ফাইল, এই অংশটির নাম হচ্ছে হেডার ফাইল। তো এখানে stdio কি মিন করতেছে? stdio মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। তাহলে এই stdio আসলে স্টুডিও নয়, কারণ এর একটি ইলাবোরেশন রয়েছে, সেটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। তাহলে আমরা stdio.h মানে হেডার, এটার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে এটা একটি হেডার ফাইল। এরপর আরেকটি হেডার ফাইল ছিল কি include less than conio.h। আচ্ছা, এটা কি ইনক্লুড? একই কথা, এখানেও এই ইনক্লুড অংশটি হচ্ছে যে এটি conio.h এই ফাইলটিকে যুক্ত করার জন্য এই হ্যাশট্যাগ ইনক্লুড ব্যবহার করা হয়েছে। আর conio মানে হচ্ছে conio.h মানে হচ্ছে কনসোল ইনপুট আউটপুট। আচ্ছা, কনসোল শব্দের অর্থ কি? কনসোল শব্দের অর্থ হলো, কনসোল মানে হচ্ছে এখানে ব্যবহারকারীরা কিছু ইনপুট দিতে পারবে এবং আউটপুট দেখতে পারবে, এজন্যই মূলত এই কনসোল শব্দটি ব্যবহার করা হয়েছে। আচ্ছা, তো আমরা বুঝতে পারলাম যে প্রথম কথা কি? প্রথম কথা হচ্ছে যে সি প্রোগ্রাম লেখা হয় কিছু ফাংশনের সাহায্যে, সেই ফাংশনগুলো লাইব্রেরি ফাংশনে জমা থাকে। তো এই অসংখ্য ফাংশনের মধ্যে লাইব্রেরি ফাংশন থেকে আমার নির্দিষ্ট কাজের জন্য আমি যে ফাংশনটি খুঁজে বের করব, সেটি খুঁজে বের করার জন্য আমাকে কিছু হেডার ফাইল ডিক্লেয়ার করতে হয়। সেই হেডার ফাইলগুলো কেমন? সেই হেডার ফাইলগুলো একটি হচ্ছে হ্যাশট্যাগ include.stdio, হ্যাশট্যাগ হ্যাশট্যাগ include less than conio.stdio, আবার আরেকটি রয়েছে হ্যাশট্যাগ include math.h। তো আমরা জানলাম যে এগুলো হচ্ছে হেডার ফাইল। এবার আমরা জানবো যে কিভাবে একটি প্রোগ্রাম লিখতে হয় বা প্রোগ্রাম লেখার ফরম্যাটটা কি। এবার আমরা জানবো যে কোন হেডার ফাইলে কি কি ফাংশন থাকে বা কোন কোন হেডার ফাইল কি কি ফাংশন নিয়ে কাজ করে। include less than stdio.h, এই হেডার ফাইলে অর্থাৎ হ্যাশট্যাগ include less than stdio.h, এই হেডার ফাইলে 4টি ফাংশনের কাজ লেখা থাকে। কয়টি ফাংশনের কাজ লেখা থাকে? 4টি ফাংশনের কাজ লেখা থাকে। ফাইলে 4টি ফাংশনের কাজ লেখা থাকে। অর্থাৎ আমি যখন stdio.h এই হেডার ফাইলটি ডিক্লেয়ার করব, তার মানে হলো সে 4টি ফাংশনের যে কোনো একটি অথবা 4টি ফাংশন ফুল সবগুলোই এই কাজগুলো লেখা থাকবে এই হেডার ফাইলে। তাহলেই কম্পাইলার কিন্তু খুব দ্রুত বুঝতে পারবে যে যেহেতু আমি এই হেডার ফাইলটি ডিক্লেয়ার করেছি, তাহলে সে এই এই যে নিচে যে 4টি মানে এর যে 4টি ফাংশন রয়েছে সেগুলো কাজ সে দ্রুত খুঁজে বের করতে পারবে। এক নম্বর scanf। একটু আগে আমরা তো দেখলাম যে scanf printf, সেই scanf এবং printf, 2 নম্বর হচ্ছে printf। আগে লিখি printf, তারপর getS এবং 4 নম্বর হচ্ছে puts। এই 4টি ফাংশনের কাজ লেখা থাকবে এই stdio হেডার ফাইলের মাধ্যমে, হেডার ফাইলের মধ্যে। তুমি খেয়াল করবা হেডার ফাইল দেখতে কেমন? হ্যাশ include stdio.h এরকম। আর ফাংশন দেখতে কেমন? কিছু একটা লেখা থাকবে, তারপর ফার্স্ট ব্র্যাকেট এবং সবশেষে সেমিকোলন থাকবে। ওই বাক্যের শেষে বা ওই ফাংশনের শেষে অবশ্যই সেমিকোলন থাকবে। তাহলে বুঝতে পারবা যে এই লাইনটি হচ্ছে ফাংশন লাইন। আচ্ছা, তাহলে বুঝলাম যে এই 4টি ফাংশনের কাজ লেখা থাকবে include.stdio তে। তাহলে আমরা প্রোগ্রামে যদি এই 4টি ফাংশনের কোনো একটি ব্যবহার করি, তাহলে অবশ্যই ওই ফাংশনের শুরুতে এই হেডার ফাইলটি বলে দিতে হবে। তা না হলে কিন্তু কম্পাইলার ওই ফাংশনের কাজটি কম্পাইল করে কম্পিউটারকে বোঝাতে পারবে না।
আশা করি বুঝতে পেরেছো। এবার ইনক্লুড conio ডট এইচ, এই হেডার ফাইলে মোট দুটি ফাংশনের কাজ লেখা থাকে, মোট দুটি ফাংশনের কাজ লেখা থাকে। এক নাম্বার হচ্ছে গেট সিএইচ, দুই নাম্বার হচ্ছে CLR SCR, মানে হচ্ছে ক্লিয়ার স্ক্রিন। গেট সিএইচ এবং ক্লিয়ার স্ক্রিন, CLR SCR, এই দুটো ফাংশনের কাজ লেখা থাকে conio ডট এইচ। তার মানে হচ্ছে যখনই আমি conio ডট এইচ লিখবো অথবা যখনই আমি এই দুটো ফাংশনের কাজ করব, তখন অবশ্যই আমাকে conio ডট এইচ এই হেডার ফাইলটি ডিক্লেয়ার করে ওই প্রোগ্রামে শুরুতে বলে দিতে হবে। তা না হলে কিন্তু কম্পাইলার বুঝতে পারবে না যে আমি সে কোন ফাংশনটা কাজ করবে। এবার একটু খেয়াল করো, এবার দেখি আমরা যে কোন ফাংশনের কি কাজ। তা না হলে তুমি কিন্তু হেডার ফাইল কেন যুক্ত করবা, কোন হেডার ফাইলটি কোথায় যুক্ত করবা এটা বুঝতে পারবা না। দেখো printf, প্রথমে আসি scanf দিয়ে। scanf এই ফাংশনের কাজ হচ্ছে ইনপুট গ্রহণ করা বা ইনপুট নেয়া, ইনপুট গ্রহণ অথবা ইনপুট নেয়া, এই কাজটি কি করে scanf। printf এর কাজ হচ্ছে আউটপুট প্রদর্শন করা, আউটপুট দেখানো। তো বলছিলাম যে scanf এই ফাংশনের কাজ হচ্ছে ইনপুট গ্রহণ অথবা ইনপুট নেয়া। এরপর printf এর কাজ হচ্ছে আউটপুট দেখানো। এরপর get ch এই ফাংশনের কাজ হচ্ছে শেষ করা বা স্টপ করা। তো দেখো scanf ইনপুট গ্রহণ করবে, printf আউটপুট দেখাবে এবং get ch এটা প্রোগ্রামকে স্টপ করে দিবে। এবার আমি তোমাকে এই প্রোগ্রামের একটি বেসিক স্ট্রাকচার দেখাবো। সেটা কি? সেটা হচ্ছে প্রথমে আমাদেরকে ডিক্লেয়ার করতে হবে ইনক্লুড stdio.h। কেন বলতো? কারণ ইনক্লুড ডট stdio এই হেডার ফাইলে 4টি ফাংশনের কাজ লেখা থাকে। তার মধ্যে কোন কোন ফাংশনের কাজ লেখা থাকবে? printf, scanf এবং printf। scanf, printf, getS এবং putS। তো এখানে scanf এবং printf এই দুটো ফাংশনের কাজ কিন্তু আমাদের করতেই হবে। কারণ কি, scanf এর কাজ হচ্ছে ইনপুট গ্রহণ করা আর printf এর কাজ কিন্তু আউটপুট প্রদান করা। তো ইনপুট এবং আউটপুট ছাড়া কিন্তু কোনো প্রোগ্রামই হয় না। তো তোমরা বুঝতে পারতেছো যে যেহেতু আমার 4টি ফাংশনের মধ্যে 2টি ফাংশনের কাজ আমাকে করতে হচ্ছে, সেটা কোন হেডার ফাইলের? stdio ডট এই হেডার ফাইলের। সুতরাং আমাকে অবশ্যই এই হেডার ফাইলটি ডিক্লেয়ার করতে হবে, তা না হলে scanf এবং printf এর কাজ কম্পাইলার বুঝতে পারবে না। তো তারপরে অবশ্যই আমাকে লিখতে হবে ইনক্লুড conio ডট এইচ। কেন আমি conio লিখবো? এর কারণ হলো conio হেডার ফাইলে 2টি ফাংশনের কাজ লেখা থাকে, একটি হচ্ছে get ch এবং আরেকটি হচ্ছে CLR SCR বা ক্লিয়ার স্ক্রিন। তো যদি get ch এর কাজ কি? প্রোগ্রাম শেষ করা, স্টপ করা। প্রোগ্রাম তো অবশ্যই শেষ করতে হবে, এই শেষের কাজটি তো অবশ্যই কম্পাইলারকে বলে দিতে হবে। তো এই শেষের কাজকে বলে দেওয়ার জন্য অর্থাৎ get ch না দিলে কিন্তু প্রোগ্রামটি স্টপ হবে না। তো get ch ব্যবহার করা মানে হলো অবশ্যই এই হেডার ফাইলটি ডিক্লেয়ার করে দেওয়া, তা না হলে কম্পাইলার এই get ch এর কাজটা সে বুঝতে পারবে না। সুতরাং আমাদেরকে অবশ্যই কমনলি এই দুটো হেডার ফাইল এমনিতেই ব্যবহার করা লাগতেছে। আচ্ছা, এরপর লিখতে হবে মেইন দিয়ে ফার্স্ট ব্র্যাকেট। কেন মেইন লিখলাম? মেইন লেখার কারণ হলো কম্পাইলার প্রথমে দেখবে যে আচ্ছা ইনক্লুড ডট stdio এই হেডার ফাইলটি রয়েছে, তারপর দেখবে আচ্ছা ইনক্লুড ডট conio ডট s এই হেডার ফাইলটি রয়েছে। তার মানে বোঝা যাচ্ছে কম্পাইলার বুঝতে পারবে এখানে printf, scanf অথবা আরো বাকি যে দুটো ফাংশন রয়েছে তার কাজ করতে হবে তাকে। আবার conio দেখে বুঝবে না আমাকে দুটো ফাংশনের কাজ করতে হবে, get ch put এবং ক্লিয়ার স্ক্রিন। এরপর যখন সে মেইন ফাংশন দেখবে তার মানে বুঝতে পারবে এখন এখান থেকে আমাকে প্রোগ্রামের কাজ শুরু করতে হবে, প্রোগ্রাম অনুবাদ শুরু করতে হবে। এখান থেকে তার কি করতে হবে? প্রোগ্রাম অনুবাদ শুরু করতে হবে। তারপর এভাবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট, এবং এই মাঝখানে প্রোগ্রামের ফাংশন, প্রোগ্রামের বিভিন্ন শর্ত, বিভিন্ন সূত্র এগুলো লিখতে হবে। এরপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই প্রোগ্রামটি শেষ করতে হবে।
আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। বিষয়টি খুবই সহজ, শুধু মনে রাখার বিষয় কি, প্রথমে আমি দুটো হেডার ফাইল ডিক্লেয়ার করে দিলাম, যেহেতু আমার প্রোগ্রামের ভিতরে অবশ্যই ইনপুট আউটপুট আছে, এবং কনিও দিলাম কেন, যেহেতু অবশ্যই আমাকে প্রোগ্রামকে থামাইতে হবে, স্টপ দিতে হবে, স্টপ তো অবশ্যই থাকবে, এজন্য আমি কনিও এই হেডার ফাইলে ডিক্লেয়ার করে দিলাম। মেইন কেন দিলাম, মেইন দেওয়ার মানে হচ্ছে যে কম্পাইলার এই দুটো বোঝার পর এখানে এসে বুঝবে এখন এরপর থেকে আমাকে অনুবাদ করা শুরু করতে হবে, অর্থাৎ এরপর থেকে আমার প্রোগ্রামিং এর কাজ শুরু, এবার আমি অনুবাদ করা শুরু করব। আচ্ছা, এখন তোমাকে আমি একটি উদাহরণ দেওয়ার মাধ্যমে বুঝিয়ে দেই কিভাবে তুমি প্রোগ্রামটি করতে পারো। আচ্ছা, উদাহরণটি হচ্ছে এরকম যে, আচ্ছা তার আগে আরো কিছু বুঝতে হবে, সেটা হচ্ছে সেটা বুঝো যে সি প্রোগ্রামিং এর ডেটা টাইপ একটু বুঝো। ডেটা টাইপ না বুঝলে আর একটু অস্পষ্টতা থেকে যাবে। ডেটা টাইপ, আচ্ছা ডেটা টাইপ গুলো কি কি, একটা হচ্ছে ইন্ট, ইন্ট মানে হচ্ছে ইন্টিজার, তারপর ফ্লট, তারপর হচ্ছে ইন্ট ফ্লট স্ট্রিং, ইন্ট ফ্লট স্ট্রিং, ক্যারেক্টার, অর্থাৎ ক্যারেক্টার, ইন্ট ফ্লট স্ট্রিং। ইন্ট মানে হচ্ছে ইন্টিজার, মানে পূর্ণ সংখ্যা, যে কোনো পূর্ণ সংখ্যাকে বলা হবে ইন্টিজার, যে কোনো পূর্ণ সংখ্যাকে বলা হবে ইন্টিজার। ফ্লট, ফ্লটকে বলা হবে এখানে পূর্ণ সংখ্যা, অর্থাৎ ইন্ট প্লাস ভগ্নাংশ, ইন্ট প্লাস ভগ্নাংশ, অর্থাৎ দশমিক, মানে অর্থাৎ পূর্ণ সংখ্যা পূর্ণ প্লাস ভগ্নাংশ। তাহলে ফ্লট ডেটা টাইপ যে থাকবে, এই ডেটা টাইপে পূর্ণ সংখ্যাও থাকবে, ভগ্নাংশ থাকবে। আর ইন্টিজার বা ইন্টে থাকবে পূর্ণ সংখ্যা, শুধুমাত্র পূর্ণ সংখ্যা থাকবে ইন্টিজারে। তাহলে ভগ্নাংশ কিরকম, ধরো যে 1.2, 2.5, এখানে পূর্ণ সংখ্যা থাকবে 2, 4, 6, এগুলো থাকবে। স্ট্রিং, স্ট্রিং মানে হচ্ছে, আচ্ছা স্ট্রিং বোঝার আগে ক্যারেক্টারটা বুঝো। ক্যারেক্টার, ক্যারেক্টার মানে হচ্ছে এক একটা বর্ণমালা, এ অথবা প্লাস মাইনাস ইত্যাদি, এগুলোকে বলা হবে ক্যারেক্টার, এক একটা ক্যারেক্টার। এবং এই ক্যারেক্টার দিয়ে তৈরি হবে স্ট্রিং। কিভাবে তৈরি হবে, স্ট্রিং হচ্ছে যেমন একটি শব্দ হ্যালো, যেমন ধরো একটি নাম, এই হ্যালো এবং নাম এক একটি শব্দ, এগুলোকে বলা হবে স্ট্রিং ডেটা টাইপ। তো ডেটা টাইপ বুঝলাম, এগুলো সি প্রোগ্রামে ব্যবহৃত হবে। এরপর অপারেটর, অপারেটর কি, অপারেটর মানে যে জিনিসটা অপারেট করতে পারে, কোনো কিছুকে কাজে লাগাইতে পারে বা কোনো কিছুকে চালাতে পারে, তাকে বলা হয় কিন্তু অপারেটর। তো প্রোগ্রামিং এ, যে কোনো প্রোগ্রামিং এ কিছু সেটা শুধু সি প্রোগ্রামিং না, যে কোনো প্রোগ্রামিং এর ক্ষেত্রে কিছু অপারেটর নিয়ে কাজ করতে হয়। সেগুলো একটি হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর বা গাণিতিক অপারেটর, গাণিতিক অপারেটর। সেগুলো কি, গাণিতিক অপারেটর, যেমন ধরো প্লাস। প্লাসকে কেন অপারেটর বলা হচ্ছে, কারণ দুটি ধরো যে দুটি ক্যারেক্টারকে প্লাস দেওয়ার মাধ্যমে বোঝানো যাচ্ছে যে এ এবং বি এই দুটো যোগ করতে হবে। তার মানে এই প্লাস কিন্তু এই অপারেট করতেছে যোগের কাজটা, এজন্য এটাকে বলা হচ্ছে অপারেটর। মাইনাস, ডিভাইডেড, ইনটু, এগুলো। তো মূলত এটি হচ্ছে সাধারণ অপারেটর। এরপর ভাগশেষ হচ্ছে মডুলাস বা মড বা মডুলাস, ভাগশেষের কাজ, এটা হচ্ছে গাণিতিক অপারেটর। এরপরে রিলেশনাল অপারেটর, রিলেশনাল মানে হচ্ছে সম্পর্ক প্রতীক। তোমরা এর আগে এগুলো পড়ে আসছি না, সম্পর্ক প্রতীক। সম্পর্ক প্রতীকগুলো কি কি, ইকুয়াল, গ্রেটার দেন, লেস দেন। এরপর রয়েছিল গ্রেটার দেন অর ইকুয়াল অথবা লেস দেন অর ইকুয়াল, এগুলো ছিল সম্পর্ক প্রতীক বা রিলেশনাল অপারেটর। আচ্ছা, এরপর লজিক্যাল অপারেটর, লজিক্যাল অপারেটরের মধ্যে কি ছিল, সেটি ছিল যদি আমি অ্যান্ড লিখতাম তাহলে লিখতে হইতো আমার, আমি অ্যান্ড মানে গুণ করতাম, আচ্ছা অর মানে যোগ করতাম, আর নট মানে কি করতাম, পূরক করতাম, কোনো কিছুর উপর পূরক দিতাম, নট দিতাম। আচ্ছা, এখন এই যে গাণিতিক অপারেটর গুলো, এগুলো সি প্রোগ্রামিং এ কিভাবে ব্যবহৃত হবে, প্লাসটা প্লাসই থাকবে, মাইনাসটা মাইনাসে থাকবে, ডিভাইডেড বা ভাগটা হবে এরকম অবলিক, এটা হচ্ছে ভাগ, গুণনটা হবে স্টার চিহ্ন, গুণনটা হবে স্টার চিহ্ন, আর মডটা মডুলাস এভাবে থাকবে, মডুলাসটা বা ভাগশেষটা এভাবে থাকবে। আচ্ছা, ইকুয়ালটা হবে ডাবল ইকুয়াল, গ্রেটার দেনটা ঠিক আছে, গ্রেটার দেন ঠিকই থাকবে, লেস দেন ঠিক থাকবে। এই গ্রেটার দেন অর ইকুয়ালটা লিখতে হবে গ্রেটার দেন অর ইকুয়াল, মানে গ্রেটার দেন আগে যাবে, ইকুয়ালসটা পরে যাবে। লেস দেন অর ইকুয়াল, লেস দেন আগে হবে, ইকুয়ালসটা পরে হবে।
অ্যান্ড অ্যান্ডকে লিখতে হবে ডাবল অ্যান্ড, ডাবল অ্যান্ড। অরকে লিখতে হবে এইভাবে সমান্তরাল চিহ্ন দ্বারা, আর নটকে লিখতে হবে আশ্চর্যবোধক চিহ্ন দ্বারা বা এক্সক্লেমেশন সাইন, এটা দ্বারা লিখতে হবে। তোমাদের আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে ডাটা টাইপ টু ডাটা ফরম্যাট। ডাটা টাইপ থেকে ফরম্যাট। একটু আগে আমরা দেখলাম ডাটা টাইপ, তাহলে ইন্টিজার, তাহলে এটা ছিল ইন্ট। ইন্ট যদি হয় ডাটা টাইপ, তাহলে ডাটা ফরম্যাট দিতে হবে %d। তো আপাতত তোমাদের জন্য, তোমাদের যে জিনিসগুলো গুরুত্বপূর্ণ সেগুলোই শিখবো। প্রোগ্রামিং করার জন্য অনেক কিছু মুখস্থ করতে হয়, তো তোমাদের সিলেবাসে মানে ইন্টারের সিলেবাসে যে জাস্ট যেগুলো আছে সেগুলোর জন্য যা প্রয়োজন সেগুলো আমরা আগে শিখি, তারপরে যদি আরো সময় থাকে বিস্তারিত শেখানো যাবে। তো ইন্ট এর জন্য লিখতে হবে %d। %d কি, কেন আমি %i লিখলাম না? আচ্ছা, তুমি চাইলে %i লিখতে পারো। আর ডেসিমেল, ইন্ট যেহেতু ইন্ট মানে ইন্টিজার পূর্ণ সংখ্যা, তো ডি মানে ডেসিমেল দশমিক সংখ্যা, এখানে %iও লেখা যাবে। আচ্ছা, তারপরে ফ্লট হচ্ছে ডেটা টাইপ এবং এর ডেটা ফরম্যাট হচ্ছে %f। তারপরে ক্যারেক্টারের ডেটা ফরম্যাট হচ্ছে %c। এরপরে তোমাদের আরেকটি লাগবে লং ইন্ট, এটা হচ্ছে LD, %LD, ছোট হাতের LD, ওই যে ডি ছিল তার সঙ্গে জাস্ট খালি লং, তাহলে %LD এগুলো লাগবে। আচ্ছা, এবার এগুলো সবাই আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তোমরা খাতা কলমে এগুলো লিখতে পারো, অথবা বইয়ে দেওয়া আছে তোমরা লিখতে পারো, অথবা আমি এগুলোর জন্য কিন্তু অনেকগুলো স্লাইড তৈরি করেছি। তোমরা চাইলে আমার ফেসবুক পোস্টে এই স্লাইডগুলো দেওয়া আছে, তোমরা চাইলে সংগ্রহ করতে পারো। এবার আসো কিভাবে আমি স্ক্যানএফ এই ফাংশনের ভিতরে আমি আমার কাজগুলো লিখবো। কিভাবে লিখবো দেখো, স্ক্যানএফ। তাহলে স্ক্যানএফ এর কাজ কি? স্ক্যানএফ এর কাজ কিন্তু ইনপুট গ্রহণ করা। তো আমি এর ভিতরে, অর্থাৎ এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমি কিভাবে ফাংশনের কাজটা লিখবো, তো তুমি লিখবা কিভাবে, স্ক্যানএফ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলা, এখানে লিখতে হবে ইনভার্টেড কমা দিতে হবে, প্রথমে দিতে হবে ইনভার্টেড কমা, একটু বড় করে লিখি যাতে বুঝতে সুবিধা হয়। স্ক্যানএফ দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট ইনভার্টেড কমা দিলা, এরপরে এখানে দিতে হবে ডেটা ফরম্যাট। একটু আগে আমরা যে দেখলাম ডেটা ফরম্যাট দিয়ে ইনভার্টেড কমা শেষ, তারপর কমা, তারপরে দিতে হবে একটি অ্যান্ড দিতে হবে, এরপর দিতে হবে চলকের নাম। আমরা একটি উদাহরণ করলেই বিষয়গুলো বুঝতে পারবো, ক্লিয়ার ভাবে বুঝতে পারবা। প্রিন্ট এফ এ অবশ্যই একইভাবে তোমার ইনভার্টেড কমা দিয়ে ডাটা ফরম্যাট, ইনভার্ট কমা শেষ, এখানে কিন্তু এন্ড দেওয়া যাবে না, এখানে জাস্ট লিখতে হবে চলকের নাম, এটা লিখলেই হয়ে যাবে, এখানে আর এন্ড দেওয়া যাবে না। এরপর আরেকটা ছিল গেট সিএইচ জাস্ট শেষ করার জন্য, প্রোগ্রামটা স্টপ করার জন্য গেট সিএইচ যা আছে ওইটাই দিলেই হয়ে যাবে, গেট সিএইচ এর ভিতরে আর কিছু লিখতে হবে না। এটাই হচ্ছে এই তিনটা ফাংশনের ফরম্যাট কিভাবে লিখতে হয়। এবার আমরা একটি সমস্যা সমাধানের দিকে যাই। দেখো বলা আছে যে দুটি সংখ্যা যোগফল নির্ণয়ের প্রোগ্রাম ও ফ্লোচার্ট এবং প্রোগ্রাম নির্ণয় করো। আচ্ছা, দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের, তোমার প্রশ্ন থাকতে পারে যে দুটি সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং প্রোগ্রাম লিখো, থাকতে পারে। অথবা যদি বলে দুটি সংখ্যা নির্ণয়ের প্রোগ্রাম লিখো, থাকতে পারে। অথবা থাকতে পারে দুটি সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম লিখো এবং ফ্লোচার্ট করো। তোমার প্রশ্ন যেভাবে থাকবে তুমি রিকোয়ারমেন্ট অনুযায়ী সেটা করবা, যেটা চাই নাই সেটা তুমি দিবা না, দিলেও সমস্যা নাই, না দেওয়াটাই আমার কাছে মনে হয়। এরকম যদি থাকে যে দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের প্রোগ্রাম লিখো, তাহলে তুমি কি করবা, যেহেতু যদি তোমার এগুলো প্র্যাকটিস করতে করতে অভ্যাস হয়ে যাবে, যদি অভ্যাস না থাকে সেক্ষেত্রে তুমি ফ্লোচার্টটা অথবা অ্যালগরিদমটা রাফ করবা, রাফ করার পরে সেটার পাশে প্রোগ্রামটা লিখে তারপরে ফ্রেশ করে এখানে মূল খাতায় প্রোগ্রামটা লিখবা, সেক্ষেত্রে তোমার কোনো কাটাকাটি বা ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং প্রোগ্রাম, আমরা তিনটা নিয়ে কাজ করি, তাহলে বিষয়টা সহজ হবে। এটা আমাদের প্রশ্ন। তো প্রথমে আমরা অ্যালগরিদম নিয়ে কাজ করব।
প্রথমে এ নিয়ে কাজ করব, উপরে লিখি। তো অ্যালগরিদমের প্রথমে কি করতে হয়, স্টেপ 1। স্টেপ 1 এর কাজ কি? স্টেপ 1 এর কাজ কিন্তু স্টার্ট। তাহলে স্টেপ 1 এর কাজ কি? স্টার্ট করা, শুরু করা। স্টেপ 2 এর কাজ কি? ইনপুট দুটি সংখ্যা বলছে, দুটি সংখ্যা, তাহলে এ কমা বি। যেহেতু আমরা অ্যালগরিদম করে আসছি, তো এর এখানে এ কমা কেন বি দিলাম, যেহেতু দুটি সংখ্যা আমাদেরকে নির্দিষ্ট করে বলে নাই, সুতরাং আমাদেরকে দুটি সংখ্যার চলক ধরে নিতে হবে, যে দুটি সংখ্যার যে কোনো দুটি সংখ্যা হতে পারে। এ কমা বি। স্টেপ 3 কি? স্টেপ 3 হচ্ছে প্রসেসিং ধাপ। তাহলে x ইকুয়ালস টু a প্লাস b, এখানে কি হবে, এই সংখ্যা দুটো যোগ করার জন্য আমরা কম্পিউটারকে নির্দেশ করলাম বা কম্পাইলারকে নির্দেশ করে দিলাম। স্টেপ 4 কি? স্টেপ 4 হচ্ছে প্রিন্ট x। এই x এর মানটা আমাদেরকে প্রদর্শন করার জন্য আমরা প্রিন্ট x দিব। স্টেপ 4। স্টেপ 5 এ প্রোগ্রামটাকে স্টপ করে দিতে হবে। এটা হচ্ছে অ্যালগরিদম। এখন যদি ফ্লোচার্ট লিখি তাহলে কি হবে? ফ্লোচার্ট স্টার্ট এবং স্টপ। এটা হচ্ছে স্টার্ট, এটা হচ্ছে স্টপ। আচ্ছা, তাহলে স্টার্ট গেল, স্টার্ট প্রথম ধাপ গেল। এবার ইনপুট নিব। আবার ইনপুট নেওয়ার জন্য আমাদেরকে অবশ্যই সামান্তরিক নিতে হবে। তাহলে সামান্তরিক ইনপুট এ কমা বি। তারপরে ইনপুট ধাপ গেল। এরপর প্রসেসিং ধাপ। প্রসেসিং ধাপ থাকবে আয়তক্ষেত্রের ভিতরে, সেখানে কি থাকবে? x ইকুয়ালস টু a প্লাস বি। তারপরে প্রিন্ট মানে আউটপুট, এখানেও সামান্তরিক থাকবে, তাহলে হবে প্রিন্ট x। এরপর সর্বশেষ স্টপ, প্রোগ্রামকে স্টপ করতে হবে। এই হচ্ছে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। এবার আমরা সি প্রোগ্রামিং আসবো, সিতে আসবো। তো ভালো করে খেয়াল করো, সি কিভাবে লিখবো। অবশ্যই প্রথমে যেহেতু আমাদের ইনপুট আছে এবং আউটপুট আছে, সুতরাং আমাদের দুটো হেডার ফাইল ডিক্লেয়ার করতে হবে। সেটা কি কি? studio.h এবং conio.h। তাহলে আমরা লিখবো হ্যাশট্যাগ ইনক্লুড stdio.h। কেন লিখলাম তোমরা বুঝতে পারছো আশা করি। এরপর লিখবো হ্যাশট্যাগ ইনক্লুড, তারপর লিখতে হবে conio.h। এরপর লিখতে হবে মেইন। এটা একটা ফরম্যাট, যেহেতু মেইন না লিখলে কম্পাইলার বুঝতে পারবে না যে এরপরে কাজ শুরু করতে হবে। আচ্ছা, তোমরা খেয়াল করবা যে এই তিনটি লাইন লেখার পরে অবশ্যই সেমিকোলন দেওয়া যাবে না। এখানে এই তিনটির মধ্যে সেমিকোলন দেয়া যাবে না, কখনোই সেমিকোলন দেওয়া যাবে না। সেমিকোলন হবে অবশ্যই শুধুমাত্র ফাংশনের ক্ষেত্রে, হেডার ফাইলে কখনোই সেমিকোলন দেওয়া যাবে না। ঠিক আছে, এরপর আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব। সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে দিলাম। এরপরে তোমাকে দেখতে হবে যে আচ্ছা, আমি যে এই অ্যালগরিদম এবং ফ্লোচার্টে লিখলাম, এখানে আমি কোন কোন চলক নিয়ে কাজ করেছি, এবং সেই চলকগুলো কোন ধরনের, কোন ডেটা ধরনের, কোন টাইপের ডেটা, চলকগুলো বা ডেটাগুলো কোন ধরনের। দুটি সংখ্যার যোগফল, অবশ্যই এটা পূর্ণ সংখ্যা আমরা নিয়েছিলাম, ধরে নাও পূর্ণ সংখ্যা অথবা ভগ্নাংশ হতে পারে। তো স্বাভাবিকভাবে দুটি সংখ্যা আমরা পূর্ণ সংখ্যায় নিয়েছি, এটাই ধরে নেব। তো ওইটাকে প্রথমে স্টেটমেন্ট আকারে বলে দিতে হবে। তাহলে প্রথম লাইনটা হবে স্টেটমেন্ট, তারপরে ফাংশন। তাহলে স্টেটমেন্ট কি? স্টেটমেন্ট লেখার নিয়ম হচ্ছে, তাহলে এটা ছিল ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, তাহলে লিখতে হবে ইন্ট এ কমা বি। লিখতে হবে ইন্ট এ কমা বি, ইন্ট এ কমা বি। এবং এখানে আরেকটা কি, এই যে দুটো যোগ করবা, যোগ করার পরে যে যোগফলটা আসবে সেটাও তোমাকে প্রথমে স্টেটমেন্টে বলে দিতে হবে, সেটাও একটি পূর্ণ সংখ্যা। যেহেতু দুটো পূর্ণ সংখ্যার যোগফল একটি পূর্ণ সংখ্যাই কিন্তু হয়, সেখানে কিন্তু ভগ্নাংশ আসে না। সুতরাং ইনপুটে তুমি যা নিয়েছো এ কমা বি, এবং আউটপুটে যে সংখ্যাটা এসেছে তিনটাই কিন্তু চলক, সেই তিনটা চলক এখানে তোমাকে বলে দিতে হবে, এবং এই চলক তিনটি কিন্তু মূলত পূর্ণ সংখ্যায় আছে। এবং এর শেষে একটি সেমিকোলন দিতে হবে। তার মানে বোঝা গেল যে এইটি একটি ফাংশনের লাইন। ফাংশনের লাইন মানে কি? শেষে একটা সেমিকোলন দিতে হবে। আচ্ছা, এরপরে আমরা কি করব? তাহলে আমাদের কোন লাইন গেল? আচ্ছা, আরেকটা বিষয় খেয়াল করো, স্টার্টে যে ধাপটি রয়েছে তুমি খেয়াল করবা যে এই কাজটি মূলত মেইন ফাংশনের মাধ্যমে হয়ে গেছে। এই স্টার্ট ফাংশনটি ধাপটি কিন্তু আর লেখা লাগতেছে না, এখানে প্রোগ্রামে কিন্তু লিখতে হচ্ছে না। কেন? স্টার্টের কাজটি এই মেনের মাধ্যমে হয়ে গেছে। কম্পাইলার বুঝতে পারতেছে যে আমার কাজ শুরু হয়ে গেছে, এখানে আমাকে কাজ করতে হবে। আচ্ছা, গেল। তো এখানে আমি কি লিখলাম? আমি যে সমস্ত চলক, আমার পুরো প্রোগ্রামে যে সমস্ত চলক নিয়ে কাজ থাকবে, সেই চলকগুলো আমি এখানে আগে স্টেটমেন্ট বা একটা বাক্য দিয়ে আমি বলে দিলাম যে ভাই, আমার প্রোগ্রামে কিন্তু এই চলক নিয়ে থাকবে, কাজ করতে হবে, তুমি সেটা নেও।
তাহলে আমি ইন্ট মানে আমার চলকগুলো আবার ধরনও বলে দিতে হবে, যেগুলো সব পূর্ণ সংখ্যা থাকবে। তাহলে ইন্ট এ বি এক্স আমি বলে দিলাম। এরপর আমার শুরু হবে এখান থেকে, তাহলে আমাকে দিতে হবে ইনপুট। তাহলে স্টার্ট দিয়ে মেইনের কাজ দিয়ে স্টার্ট হয়ে গেল, স্টার্টের কাজ হয়ে গেল। এবার ইনপুটের কাজ, ইনপুট দিতে হবে কোন ফাংশন, তোমাদের কি খেয়াল আছে যে কোন ফাংশনে ইনপুট দিতে হয়? স্ক্যান এফ। হ্যাঁ, স্ক্যান এফ এর মাধ্যমে ইনপুট বোঝানো হয়। তাহলে আমি লিখবো এখানে স্ক্যান এফ। স্ক্যান এফ, স্ক্যান এফ দিয়ে কি বোঝানো হয়? ইনপুটের এই ধাপটা বোঝানো হয়। তাহলে স্ক্যান এফ এ আমি ব্র্যাকেট দিলাম। ব্র্যাকেট দেওয়ার পরে দেখো তো কয়টা চলক রয়েছে? দুইটা চলক রয়েছে। তো এই দুটো চলক কোন ধরনের? ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা ধরনের। তো পূর্ণ সংখ্যার আমাদের লেখার নিয়ম ছিল কি? এখানে হবে ডাটা ফরম্যাট। তাহলে আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম, ডাটা ফরম্যাট কমা ইনভার্টেড কমা শেষ। তারপর লিখতে হবে চলকের নাম। চলকের নাম তোমাদের মনে আছে অবশ্যই, একটু আগে আমি তোমাদের দেখালাম। তাহলে চলকের নাম থাকবে আর ডাটা ফরম্যাট থাকবে আগে। তো আমি তোমার এই লাইনটা লিখবো না, আমি তোমাদের জাস্ট বোঝানোর জন্য দিচ্ছি। তুমি কি লিখবে এখন? এখানে লিখবে স্ক্যান এফ, স্ক্যান এফ ডাটা ফরম্যাট। তাহলে ইন্ট, আমি ইন্ট ব্যবহার করতেছি। ইন্টের ডাটা ফরম্যাট কি? প্রথমে আগে ইনভার্ট কমা দেই। ইন্টের ডাটা ফরম্যাট হচ্ছে পার্সেন্টেজ অফ ডি, পার্সেন্ট ডি। প্রথমে ইনভার্টেড কমা দিলাম, তারপরে পার্সেন্ট ডি হচ্ছে ইন্ট, পার্সেন্ট ডি। আচ্ছা, এখানে কয়টি রয়েছে? দুইটি রয়েছে। একটা বিষয় খেয়াল করো, এখানে যে এক্স, এই এক্সটা কিন্তু ইনপুট না, এক্সটা কিন্তু আউটপুট। তুমি কাজ করতেছো কিন্তু ইনপুট ধাপ নিয়ে। কেন? স্ক্যানএফ মানে তো ইনপুট, তাহলে ইনপুটে তো এক্স নাই। সুতরাং এখানে দুইটি চলকের কাজ, এইটা কিন্তু তোমাকে খেয়াল করা যাবে না, এখানে দেখা যাবে না। তুমি দেখবে এখানে যে ইনপুটে কয়টি আছে? দুইটি চলক আছে। সুতরাং দুইটি চলকের জন্য দুইটি পার্সেন্ট ডি। এখানে কোনো কমা দেওয়া যাবে না, এই দুটো পার্সেন্ট ডি এর মধ্যে কোনো কমা দেওয়া যাবে না। তারপরে ইনভার্ট কমা শেষ করতে হবে, একটা কমা দিতে হবে। কমা দেওয়ার পরে চলকের নাম, তাহলে চলকের নাম কি? এ আর বি। এই চলকের নাম বলার জন্য কি করতে হবে? অ্যান্ড এ, এখানে কমা দিতে হবে, অ্যান্ড বি, এখানে একটা কমা দিতে হবে। কমা দিয়ে চলকের নাম ডিক্লেয়ার করে দিতে হবে। এরপর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এবং সেমিকোলন দিয়ে দিলাম। কিসের কাজ গেল? আমার ইনপুটের কাজ গেল। তাহলে ইনপুটের কাজ কিসের মাধ্যমে গেল? স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে গেল। এবার মাঝখানেরটা প্রসেসিং। প্রসেসিং এর জন্য কোনো স্ক্যানএফ বা প্রিন্টএফ কোনো ফাংশন বলে দিতে হবে না, সরাসরি যা আছে হুবহু তাই লিখে দিবা। সেটা কি? এক্স ইকুয়ালস টু এ প্লাস বি এবং একটা সেমিকোলন। তাহলে এটার মাধ্যমে বুঝলাম যে ইনপুটের কাজটা এখানে যা আছে সেই সূত্রটাই তুমি, বা যে ইনপুটটা আসতেছে মানে আউটপুট প্রসেসিংটা হচ্ছে, সেই প্রসেসিংটা তুমি এখানে লিখে দিবা। এরপরটা কাজ হচ্ছে প্রিন্ট এক্স মানে আউটপুট প্রদর্শন। আউটপুটের জন্য কোন ফাংশন? প্রিন্টএফ। কিন্তু প্রিন্টএফ কিন্তু আউটপুটের ফাংশন। তাহলে আমরা প্রিন্ট দিয়ে এই আউটপুটটা প্রদর্শন করব। আচ্ছা, আউটপুটে কয়টি চলকের কাজ? একটি, শুধুমাত্র একটি চলক দিয়ে কিন্তু আমাদের আউটপুটটা বের হবে। তাহলে এক্স। তাহলে আমি কি করবো? এখানে সেকেন্ড ইনভার্ট কমা দিব, দিয়ে পার্সেন্ট ডি। আচ্ছা, এখন কেন পার্সেন্ট ডি দিব? তুমি খেয়াল করো, এই যে আমি কিন্তু এখানে ইন্ট মানে তিনটা চলক বুঝাইছিলাম। তিনটা চলকই কিন্তু ইন্টিজারে আছে, ইন্টিজার ফরম্যাটে আছে বা ইন্টিজার টাইপে আছে। সুতরাং পার্সেন্ট ডি, তারপর ইনভার্ট কমা শেষ। তারপরে এই এক্স, এক্স এর এখানে কি করতে হবে? চলকের নাম বলে দিতে হবে। কিন্তু প্রিন্ট এফ ফাংশনে চলকের আগে কিন্তু এন্ড দেয়া যাবে না, জাস্ট এক্স দিলেই হয়ে গেল, প্রিন্ট এফ ফাংশনের কাজ হয়ে গেল। এরপর স্টপ করার জন্য কি করতে হবে? গেট সিএইচ দিয়ে স্টপ করতে হবে। তাহলে স্টপ করা মানে তো প্রোগ্রামের কাজ শেষ। এরপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলেই প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এভাবে আস্তে আস্তে আরো কয়েকটি প্রোগ্রামে দেখানোর মাধ্যমে তোমরা এই প্রোগ্রামিং বিষয়টা আরো সহজে বুঝতে পারবে আশা করি। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।